এটা হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্লগ। সেই দিন আমি সারা দিন উপোস করেছিলাম আর রাত্রি 9টার সময় জল ঢেলেছি শিব ঠাকুরের মাথায়। এই প্রথম আমি মোটামুটি 24 ঘন্টার উপোস করেছি। শিবরাত্রি ছাড়া আমি সেরকম উপোস করি না। আমার বাড়ির পাশে মন্দির আছে, আমি ওখানেই জল ঢালতে গেছিলাম শিব মন্দির। আগে এই শিব মন্দিরটা খড়ের ছিল, ঠিক আছে। তো আমার মা যখন শিবরাত্রি করতে যেত তো আমি মায়ের সাথে যেতাম, বা শ্রাবণ মাসের সোমবার যখন করতে যেত তো আমি মায়ের সাথে যেতাম। প্রত্যেকবার যাইনি, কিছু কিছু সময় গেছি। তো পুরো খড়ের মধ্যে এই 3টে শিবলিঙ্গ ছিল আর মা ওখানেই জল ঢালতো। মা প্রচণ্ড ভয় পেত। শিব ঠাকুরটা এতটা জাগ্রত যে এখন এত বড় করে ঠাকুরের মন্দির আছে, ঠিক আছে। শিব পুজোর সময় তো খুব ভাল লাগে। তারপর হচ্ছে প্রত্যেকটা শ্রাবণ মাসের সোমবারে শিব মন্দির থেকে ভোগ দেওয়া হয়। শিব পুজোতেই শিবরাত্রিতেও ভোগ দেওয়া হয়। যাই হোক, শিব ঠাকুর নিজের বাসস্থান নিজেই করে নিয়েছে। আমি শুনেছিলাম যে কোনো একটা মানুষের মনোবাসনা পূর্ণ হয়েছে, তারপরে শিব ঠাকুরকে এরকমভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, মন্দির করা হয়েছে। যাই হোক, আমি আগে ঠাকুরের উপরে বিশ্বাস করতাম, ঠিক আছে, কিন্তু ঠাকুরের কাছে বসে থাকা বা ঠাকুরকে ডাকা বা ঠাকুরকে পূজা করা ওরকমভাবে আমি কিছুই করতাম না। আমি মাকে দেখে ভাবতাম যে মা উপোস কেন করছে, মা এত ঠাকুর ঠাকুর করে কেন, বুঝতে পারতাম না আমি, ঠিক আছে। তো যাই হোক, তো এখন বুঝতে পারি ঠাকুর ছাড়া এই পৃথিবীতে কেউ আপন না। আমি শিব ঠাকুরের থেকেও বজরংবলীর বেশি ভক্ত। এমন না যে আমি মঙ্গলবার নিরামিষ খাই, ঠিক আছে। আমি মাঝে মধ্যে খাই, ইচ্ছে হলে মাঝে মধ্যে খাই না, কিন্তু আমি যখন মন্দির যাই বা বাড়িতেও পূজা করি তো আমি চেষ্টা করি, মন্দির গেলে তো আমি উপোস করেই যাই। আর বাড়িতে যদি পূজা করি আমি খেয়েও পুজো দিয়েছি। খেয়ে তারপরে স্নান করে নিয়ে আমি স্নান করি বলতে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করি, তারপরে বজরংবলীর পুজো করি আমি। যাই, আমি অনেক মানুষকে দেখেছি যে আজকে শিবের বার, কালকে বজরংবলীর বার, তারপরের দিন আরেকটা ঠাকুরের বার। তো যাই হোক, ওরা ঠাকুরের জন্য প্রচুর নিরামিষ খায়, উপোস করে, অনেক কিছু করে, আর এইদিকে ক্রাইম করে, মানুষের মনে দুঃখ দেয়। বাট আমি কর্মে বিশ্বাস করি, তো আমি এইদিকে ঠাকুরের প্রচুর বড় ভক্ত, আর এইদিকে আমি মানুষকে কষ্ট দিচ্ছি, ক্রাইম করছি। যাই হোক, এগুলো তো আমি বিশ্বাস করি না। আর ঠাকুর তো মানুষ এমনি এমনি বিশ্বাস করে না, এত দৃঢ় বিশ্বাস, ভক্তিটা ঠাকুরের উপরে কোনো একটা সিচুয়েশানে গিয়েই আসে। তো আমারও এরকম অনেক সিচুয়েশান আছে। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আমার এর আগের বছর গল ব্লাডার স্টোন অপারেশন হয়। তো আমার বাবা মা তো খুবই ব্যস্ত হয়ে গেছিলো যে আমি যাতে তাড়াতাড়ি অপারেশন করিনি। 1 সপ্তাহের মধ্যে আমার অপারেশনও হয়ে যায়। তো প্রথম যেদিন আমি ভর্তি হতে যাই নার্সিংহোমে, তো আমি ভর্তি হতে পারিনি। সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো, কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। আমার আমি প্রথম থেকেই মা বাবাকে বলেছিলাম আর ডাক্তারবাবুকেও বলেছিলাম যে আমি কেবিনে থাকবো। তো ডাক্তারবাবুটা বলেছিল যে হ্যাঁ, আমি তোমার জন্য কেবিন জোগাড় করে দেবো, বাট তুমি গিয়ে ভর্তি হয়ে যাও, তার কিছুক্ষণের মধ্যেই তুমি কেবিন পেয়ে যাবে। কিন্তু যাই হোক, আমি ভর্তি হতে পারিনি, ভয়ে, যতই হোক প্রথম অপারেশান, আর অপারেশানটা তাড়াতাড়ি করতে বলছিল কারণ মা ভয় পাচ্ছিলো যদি আমার পাথরগুলো প্যানক্রিয়াটিকে চলে আসে, তো ওই জন্য অপারেশান করতে বলা হচ্ছিলো। তো প্রথম দিনটা আমি ঘুরে বেরিয়ে নার্সিংহোমে ফর্ম ফিল আপ করে আমি বাড়ি ফিরে আসি। আমি অপারেশন করতে পারিনি। তো বাড়িতে সবার মন খারাপ, সবাই চেয়েছিল আমি অপারেশনটা যাতে করে দিই। তো 21শে জুলাই 2024 আমার গল ব্লাডার স্টোন অপারেশন হয়, আর দিনটা ছিল রোববার। এই কারণেই মনে আছে, কারণ শনিবার দিন আমি বজরংবলীর মন্দিরে যাই, আর বজরংবলীকে আমি এটাই বলি যে তুমি আমাকে শক্তি দিও, আমি যাতে অপারেশনটা করতে পারি, আর কিচ্ছু আমার চাই না। ঠাকুরের কাছে প্রচুর চেয়েছিলাম যাতে আমি অপারেশনটা করতে পারি। আমি ঠাকুরের কাছে সেদিন গিয়ে কেঁদেছিলামও। মালদার বজরংবলীর মন্দিরের ব্লগ আমি আগেও দিয়েছি। যাই হোক, এরপরে আরেক দিন আমি আরও গল্প করব। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট পার্টে, আর টাটা।